কখনো ঢেউয়ের সঙ্গে লড়াই, কখনো সেই ঢেউয়ের হাত ধরে এগিয়ে চলা। ছোট দেশি ডিঙ্গি নৌকার মতো দেখতে কায়াক জলযান। এই নৌযানে দুই দিকে বৈঠা ব্যবহার করে এগিয়ে যাওয়ার নাম কায়াকিং। সোলো কায়াকিং অভিযান করে বাংলাদেশের প্রমত্তা পদ্মার শুরু থেকে শেষ পর্যন্ত গেলেন ইমতিয়াজ আহমেদ। রাজশাহী থেকে শুরু করলাম, ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে যেখান দিয়ে পদ্মা বাংলাদেশে ঢুকে সেই জায়গা থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত কায়াকিং করার প্ল্যান, পুরো পদ্মার স্ট্রিমটা। উত্তাল ঢেউ, অজস্র চ্যালেঞ্জ আর সীমিত সম্পদের মাঝেও সাহস আর সংকল্পকে সঙ্গী করে এককভাবে পদ্মা নদী পাড়ি দিলেন ইমতিয়াজ আহমেদ। 9 দিনের একক ও আনসাপোর্টেড কায়াকিং অভিযান শুরু হয়েছিল এ বছরের 10ই জুন। রাজশাহীর আইবাদ থেকে শেষ হয়েছে 19শে জুন চাঁদপুর লঞ্চ টার্মিনালে। আমি একটু দূরে যাব তো ভাই, টাইম নাই বেশি হাতে। পাবনা যাব, রাজশাহী। আপনাদের পদ্মা নদী দেখতে আসলাম, দোয়া করেন। এই অভিযান ছিল পদ্মা অববাহিকার গোড়া থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 292 কিলোমিটার দীর্ঘ এক অনন্য জলপথ। ইমতিয়াজ ছিলেন সম্পূর্ণ একা, ছিল না কোনো সহায়তাকারী টিম বা সাপোর্ট বোট। আমার এই পদ্মা জার্নির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল আসলে মানুষের ইন্টারাকশনগুলো। আমি 9 দিনে 8টা রাত 8টা ডিফারেন্ট জায়গায় ছিলাম। মসজিদে ছিলাম, মাদ্রাসায় ছিলাম, ড্রেজারে ছিলাম, বালখেডে ছিলাম, তো জেলেদের সাথে ছিলাম। প্রত্যেকটা জায়গায় মানুষের যে আতিথেয়তা আমি পাইছি, এটা খুবই প্রাইসলেস ছিল আমার জন্য। পথ চলার মাঝখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন মাত্র একদিন, কুষ্টিয়ার শিলাইদহে। রাত্রি যাপন করেছেন 8টি ভিন্ন জায়গায়। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে নদীর তীরে টেন্টে কখনো বা নদী পাড়ের স্থানীয় বাসিন্দাদের আশ্রয়ে দেখেছেন নদীর তীরে বসবাস করা মানুষের জীবনযাত্রা ও নদীর গুরুত্ব। সেই সাথে দেখেছেন মানুষ কতটা দূষিত করে নদীকে। নদীকে প্রোটেক্ট করার যে নেসেসিটি, বা নদীর যে অ্যাকচুয়ালি কী অবস্থা, বা নদী যে কত ইম্পর্টেন্ট আমাদের কালচারে, এই জিনিসটা আসলে আমাদের মাথায় আসে না সাধারণত। ধরেন নদীগুলা হয়ে গেছে জাস্ট ড্রেনেজ ক্লিয়ার করার একটা জায়গা, জাস্ট একটা ডাম্পিং গ্রাউন্ড। কিন্তু নদীর যে কত সম্ভাবনা, আপনার ট্যুরিজম বলেন বা মাস ট্রান্সপোর্ট বলেন বা স্পোর্টস বলেন, কোনো জায়গায় কিন্তু নদীকে আমরা ইম্পর্টেন্সও দেই না, টেক কেয়ারও করি না। তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই পুরো অভিযানের খরচ ছিল অবিশ্বাস্যভাবে কম, মাত্র 2000 টাকার কিছু বেশি। ইমতিয়াজের ভাষায় এই যাত্রা ছিল শুধু অ্যাডভেঞ্চার নয়, ছিল পদ্মার সঙ্গে এক গভীর বন্ধুত্ব গড়ে তোলার অভিজ্ঞতা। কখনো ঢেউয়ের সঙ্গে লড়াই, কখনো সেই ঢেউয়ের হাত ধরে এগিয়ে চলা। প্রতিটা মুহূর্ত ছিল শিখতে শেখানোর মতো। আমাদের দেশটা তো আসলে ভাই নদীমাতৃক দেশ। আমাদের যে রিভার সিস্টেম, এটা তো খুবই ইউনিক, অসাধারণ একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কায়াকিং স্পোর্টসটা আমাদের দেশে অনেক অ্যাক্সেসিবল, অনেক কম খরচে করা সম্ভব। তো আমাদের দেশে অন্য স্পোর্টসগুলোতে মানুষজনের শুরু করতে যেই ধরনের বাধা পাইতে হয়, সেটা কায়াকিংয়ের ক্ষেত্রে বেশ অনেকটা সহজ। তো সেই তুলনায় কায়াকিং, আমি জাস্ট ঢাকার আশেপাশেই তো অনেক নদী, আমি জাস্ট ঢাকা থেকে বের হয়ে 2 ঘন্টার মধ্যে আমি একটা নদী পেয়ে যাচ্ছি। তো এই স্পোর্টসটা, এটাই আমার কাছে মজা মনে হয় কায়াকিং স্পোর্টসে। বিশ্বে কায়াকিং জনপ্রিয় গেম। ইমতিয়াজ মনে করছেন সরকার চাইলে কায়াকিংকে জাতীয় পর্যায়ে আনতে পারে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হতে পারে একটি নতুন পরিবেশ বান্ধব ও বৈশ্বিক ক্রিয়াধারা। নদীর আশেপাশের মানুষের জন্য আসলে এই স্পোর্টসটাতে অ্যাডাপ্ট করা অনেক ইজি আমার মনে হয়। তো যদি আমাদের দেশে যদি একটা পৃষ্ঠপোষক বডি থাকে, গভর্নমেন্ট বলেন বা নন গভর্নমেন্ট বলেন, একটা যদি প্ল্যাটফর্ম যদি থাকে যেখানে নতুন মানুষজনকে এই স্পোর্টসটার সাথে পরিচয় করানো যাবে, তাহলে আমার মনে হয় বাংলাদেশে এটার অনেক সম্ভাবনা আছে। কারণ মানুষ অলরেডি এই ধরনের কালচারের সাথে অভ্যস্ত, শুধু দরকার হচ্ছে এটাকে একটু অ্যাথলেটিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখার। দুঃসাহসিক কায়াকিং অভিযান শুধু অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যই অনুপ্রেরণা নয়, বরং বাংলাদেশের নদীকে নতুনভাবে জানার এক উদাহরণ হয়ে থাকল। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।